জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন এর রসায়ন বিভাগের সহকারী শিক্ষিকা। কোভিড-19 কারণে দেশ জুড়ে লকডাউন চলছে, তাই জন্য প্রত্যক্ষ শিক্ষাদান পদ্ধতি যেটা ক্লাসরুমে হয় সেটা ব্যাহত হয়েছে। তাই আজকে আমরা জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত ই-লার্নিং ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে এই আলোচনার জন্য উপস্থিত হয়েছেন শহরের দুইজন বিশিষ্ট শিক্ষক মহাশয়, কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের মহাশয় সামন্তক নিয়োগী মহাশয় এবং জলপাইগুড়ি জেলা স্কুলের মহাশয় এনামুল হক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সলিড স্টেট। প্রথমে আমি অনুরোধ করব সামন্তক নিয়োগী মহাশয়কে এই আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ তনুশ্রী ম্যাডাম। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। এবার পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট, এখান থেকে দ্বাদশ শ্রেণীতে এমসিকিউ এর কোশ্চেন আসে 1 মার্কসের এবং শর্ট অ্যান্সার কোশ্চেন টাইপ 2 আসে 3 মার্কসের, অর্থাৎ মোট 4 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে। এবার আমরা একটু আজকে আলোচ্য বিষয়গুলো দেখে নিই। আমরা আজকে ক্রিস্টাল ল্যাটিস, একক কোষ, ব্র্যাভিস ল্যাটিস, ঘনকাকার সিস্টেম, এই ঘনকাকার সিস্টেমের প্রতিটি একক কোষে কণার সংখ্যা নির্ণয়, একক কোষের প্যাকিং দক্ষতা এবং কেলাসের ঘনত্ব নির্ণয়, এই কটা টপিকের উপর আজকে আলোচনা হবে। প্রথমে আসছে পদার্থ। আমরা সকলে জানি যে পদার্থের মোট 3টে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তার মধ্যে আমরা আজকে এই কঠিনের অংশটাকে নিয়ে আলোচনা করব। এই কঠিনের মধ্যে দুটো ভাগ দেখা যাচ্ছে, একটা কেলাসাকার যাকে আমরা বলছি ক্রিস্টালাইন, আর একটা হচ্ছে অনিয়তাকার যাকে আমরা বলি অ্যামরফাস। এবার ক্রিস্টালাইন এবং অ্যামরফাস এদের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্য দুটো এই দুটো বক্সের মধ্যে দেখতে পাচ্ছ। যেমন কেলাসাকারের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, অর্থাৎ এর একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সুনির্দিষ্ট এবং এর গলনাঙ্ক এবং এরা অসমসরক হয়, এদের স্ফুটনাঙ্ক হচ্ছে নির্দিষ্ট। মানে একটা কঠিন বস্তু একটি নির্দিষ্ট উষ্ণতাতেই গলতে শুরু করবে। আবার অনিয়তাকার যদি দেখো তাহলে পরে দেখো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, অর্থাৎ এদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই সুনির্দিষ্ট নয় এবং এদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক হয় না, বরঞ্চ এদের একটা রেঞ্জ ধরে এরা গলতে শুরু করে। যেমন মোমের কোনো নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না, এটা একটা টেম্পারেচার রেঞ্জের মধ্যে এটা গলতে শুরু করে। আচ্ছা, এবার এইখানে যে 3টে ছবি দেখা যাচ্ছে, এই 3টে ছবিতে দেখো এখানে আছে সলিড, এটা আছে লিকুইড, এটা আছে গ্যাস। এখানে এই নীল রঙের বিন্দুগুলো হচ্ছে কণাগুলোকে দেখানো হয়েছে, যেন এখানে ঘন সন্নিবিষ্ট অবস্থায় সলিডে আছে। লিকুইডের মধ্যে কণাগুলোর মধ্যে ফাঁকটা বেড়ে গেছে এবং গ্যাসের মধ্যে কণাগুলোর মধ্যে আন্তঃনাদমিক ব্যবধান অনেক বেশি, অর্থাৎ এখানে ফাঁক সবচেয়ে কম, আন্তঃনাদমিক ব্যবধান সবচেয়ে কম। এখানে আন্তঃনাদমিক ব্যবধান মোটামুটি সলিডের থেকে একটু বেশি এবং গ্যাসের মধ্যে আন্তঃনাদমিক ব্যবধানগুলো অনেকটাই বেশি। এবার আমরা আসছি কেলাসের একটা ধর্মের ওপর এবং অ্যামরফাসেরও, সেটা হচ্ছে আইসোট্রপিক এবং অ্যানাইসোট্রপিক। এটা কীরকম? মনে করো এই ছবিটায় এই যে কণাগুলোকে দেখা যাচ্ছে, এই কণাগুলো একটা ক্রিস্টাল স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। এবার কি হয়, ধরো আমরা যদি এই রেখা বরাবর যাই তাহলে আমরা দেখছি শুধুমাত্র লাল কণাগুলোই পড়ছে, আর যদি আমরা এই রেখা বরাবর যাই তাহলে পরে অল্টারনেট করে নীল এবং অরেঞ্জ, নীল অরেঞ্জ এই কণাগুলো পড়ছে। এবং এই অ্যানাইসোট্রপিক ধর্মটা কীরকম, একটা ক্রিস্টালের কিছু ভৌত ধর্ম যদি আমরা উল্লম্বভাবে মেজার করি বা মাপি, আর যদি অনুভূমিকভাবে মাপি তাহলে দুরকম মান দেয়। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি অভ্রের ক্রিস্টাল মাইকা, তার ক্রিস্টালকে যদি আমরা ওপর থেকে প্রেসার দিই তাহলে সেই ক্রিস্টালটাকে ভাঙা যায় না, অথচ তাকে যদি আমরা পাশাপাশিভাবে চাপ দিই বা বাড়ি মারি তাহলে সেই ক্রিস্টালটা ভেঙে যায়। অর্থাৎ ওই ক্রিস্টালটার পীড়ন সহ্য করার ক্ষমতা উল্লম্বভাবে এবং অনুভূমিকভাবে আলাদা। এরকম ধর্ম যদি থাকে তখন তাকে আমরা বলি অ্যানাইসোট্রপিক প্রপার্টি এবং বা অসমদৈশিক প্রপার্টি। কিন্তু যদি এটা যদি আজকে ধরো অনিয়তাকার বস্তু হয়, তাহলে অনিয়তাকার বস্তুর সব দিকে কণার অবস্থানগুলো একই রকম থাকার জন্য তাদের ভৌত ধর্মগুলো সব দিকেই একই রকম দেখায়। এখানে দুটো ছবিতে দেখা যাচ্ছে, একটা ফিটকিরির কেলাস বা সাধারণ অ্যালাম, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল। আচ্ছা, এবার আসছে আমরা ক্রিস্টাল কাকে বলে। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার সকল অংশে গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে কেলাস বা ক্রিস্টাল বলে। কি মানে দাঁড়াবে এই সংজ্ঞাটা?
এই সংজ্ঞাটার মানে হচ্ছে কেলাসের একটা সুনির্দিষ্ট আকার থাকবে এবং তার একটা পৃষ্ঠতল থাকবে এবং সেই পৃষ্ঠতলগুলো যেই জায়গায় যুক্ত হবে সেটাকে আমরা বলবো এজ বা প্রান্ত। এবার ধরো এই ছবিটাতে আমরা যদি এটা একটা ক্রিস্টালকে রিপ্রেজেন্ট করাই তাহলে পরে এই যে এই দৈর্ঘ্যগুলো হচ্ছে এজ লেন্থ বা বাহুর দৈর্ঘ্য, আর দুটো এজের মধ্যে কোণগুলোকে বলছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। এই এজ লেন্থ, বাহুর দৈর্ঘ্য এবং আন্তঃপৃষ্ঠীয় কোণ এ সম্পর্কে পরে আরো আলোচনা আছে। আমরা এখন দেখব কেলাস জালক বা স্পেস ল্যাটিস কাকে বলে। কোনো কেলাসের গঠনকারী এককগুলির অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে ওই কেলাসের কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। এটা কিরকম? অর্থাৎ এটা একটা ক্রিস্টালের স্ট্রাকচার এবং মনে করো এইগুলো হচ্ছে সেই ক্রিস্টাল গঠনকারী উপাদান কণাগুলি। সেটা একটা অণু হতে পারে, সেটা একটা পরমাণু হতে পারে, সেটা একটা আয়নও হতে পারে। আমি সেই অণু, পরমাণু বা আয়নগুলোকে সরিয়ে দিয়ে যদি আমি শুধু বিন্দু হিসেবে কল্পনা করি তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলবো ল্যাটিস পয়েন্ট এবং এই সমগ্র চিত্রটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটিস, স্পেস ল্যাটিস বা কেলাস জালক। এটা কিরকম ভাবে আর একটু সহজ করে যদি বোঝাই, ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ এবং তোমার ডান দিকে কতগুলো ল্যাম্পপোস্ট আসছে কিছুক্ষণ পর পর, এবং এই ল্যাম্পপোস্টগুলো সবকটাই একটার থেকে আরেকটার নির্দিষ্ট দূরত্বে আছে এবং এই ল্যাম্পপোস্টগুলোকে আমরা যদি মনে করি ল্যাটিস পয়েন্ট এবং তুমি এই শহরটার ছবি যদি ওপর থেকে দেখো এবং মনে করো শুধু শহরে ল্যাম্পপোস্টই আছে, তাহলে সমস্ত ল্যাম্পপোস্টগুলোকে একসাথে যদি দেখো তখন আমরা সেটাকে বুঝবো ওটা হচ্ছে স্পেস ল্যাটিস। আর এই প্রত্যেকটা ল্যাম্পপোস্ট হচ্ছে একটা করে ল্যাটিস পয়েন্ট যা কিনা সুনির্দিষ্ট পরপর দেখা যাচ্ছে। এরপরে আসছি আমরা ইউনিট সেল। ইউনিট সেল কি জিনিস? যেমন আমরা জানি কোনো যৌগকে যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে ভাঙতে যৌগের যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশটা পাওয়া যায় যার মধ্যে যৌগের সমস্ত গুণ বর্তমান তাকে আমরা বলি হচ্ছে অণু। ঠিক তেমনি আমরা মনে করো একটা ক্রিস্টালকে ভাঙছি, ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্র অংশে পৌঁছালাম যেখানে সমগ্র ক্রিস্টালের যে আকার বা আকৃতি ওই ছোট্ট অংশটারও সেম আকার এবং আকৃতি, তাকে আমরা বলবো ওই ক্রিস্টালটার ইউনিট সেল। যেমন ধরো এটা একটা 2 ডাইমেনশনাল পিকচার এবং এগুলো ধর হচ্ছে ল্যাটিস পয়েন্ট। আমি যদি এই চারটে ল্যাটিস পয়েন্টকে সবচেয়ে কাছাকাছি যে ল্যাটিস পয়েন্টগুলো আছে তাকে যদি যুক্ত করি তাহলে যে এই ছোট্ট 2 ডাইমেনশনাল ছবিটা পাবো, এটা এই টোটাল ক্রিস্টালটার একটা ইউনিট সেল হিসেবে কল্পনা করা যেতে পারে। 3 ডাইমেনশনাল ছবিতে ঠিক তেমনি একইভাবে এই যে একটা ঘনক আকার দেখা যাচ্ছে, এই যে একটা ঘনক, যেখানে বেগুনি কালারের একটা ঘনক দেখতে পাচ্ছ, এই ঘনকটা পাশাপাশি এবং উপর নিচে সাজিয়ে রাখলে পরে সমগ্র ক্রিস্টালটাকে পাওয়া যায়। এটা অনেকটা অ্যানালজি এভাবে দেওয়া যেতে পারে, ধরো ফ্ল্যাট বাড়িতে প্রত্যেকটা ফ্ল্যাট একটা করে ইউনিট সেল এবং প্রত্যেকটা ফ্ল্যাট ওপরে নিচে পাশাপাশি থেকে সমগ্র ফ্ল্যাট বাড়িটা তৈরি করেছে। তাহলে ফ্ল্যাটগুলো হচ্ছে ইউনিট সেল এবং সমগ্র ফ্ল্যাট বাড়িটা হচ্ছে আমাদের পুরো ক্রিস্টালটা। এখানটা একটা এই ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য এবং কোণের কথা বলা আছে। এটা কিরকম? ধরো আমি এই ইউনিট সেলটার বা একক কোষটার এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এটার আমি কি বললাম এ, এটাকে আমি বলছি বি এবং এটাকে আমি বলছি সি। তাহলে এ বাহুর বিপরীত দিকের যে একটা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল তাকে আমি বলবো আলফা, বি বাহুর বিপরীতে যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল তাকে আমি বলবো বিটা এবং সি বাহুর বিপরীতে যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল তাকে আমরা বলবো গামা। অর্থাৎ এ বি সি হচ্ছে এজ লেন্থ এবং আলফা বিটা গামা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এই ইউনিট সেলটা। এরপরে আসছি আমরা কত রকমের একক কোষ হতে পারে। এই ছবিতে দেখা যাচ্ছে মোট 4 রকমের একক কোষ পাওয়া যায় এবং একক কোষ এবং একক কোষের ভ্যারাইটিটা তৈরি হয় কণার অবস্থানের থেকে। যেমন প্রথম যে টাইপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি সরল বা আদিম, সিম্পল বা প্রিমিটিভ। এখানে কি হয়, শুধুমাত্র এই শীর্ষবিন্দুগুলোতে শুধুমাত্র আয়ন বা মোটিভ বা অণু বা পরমাণুগুলো থাকে, অর্থাৎ এটা সবচেয়ে সরলতম রূপ, এর থেকে সরলতম রূপ আর হতে পারে না। দ্বিতীয়তে কি রকম আছে, এটা যদি একটা ক্রিস্টালের ফেস হয় বা পৃষ্ঠ হয়, তার কেন্দ্রে কণা আছে, তার মানে 1টা 2টো 3টে 4টা, সামনে একটা ফেস পেছনে একটা ফেস, মোট 6টা ফেসের ঠিক মধ্যবিন্দুতে একটা করে অ্যাটম, আর এই 8টা প্রান্ত বিন্দুতে কর্নারে 8খানা অ্যাটম আছে। এটাকে আমরা বলছি পৃষ্ঠকেন্দ্রিক, অর্থাৎ পৃষ্ঠের কেন্দ্রে আছে। এটাকে বলছে দেহকেন্দ্রিক ইউনিট সেল বা একক কোষ। কিরকম, এর 8টা কর্নারে 8টা অ্যাটম যেমন ছিল তেমন, এবং এর কেন্দ্রে একটা কণা আছে যা কিনা এই টোটাল ইউনিট সেলটার মধ্যে অবস্থান করে। আর লাস্ট যে ভাগটা সেটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক, সি ফেস সেন্টার বলে, এম সেন্টার বলে এটাকে। এখানে ওই 8টা প্রান্ত বিন্দুতে 8খানা অ্যাটম আছে এবং যে কোনো দুটো বিপরীত পার্শ্বে
তাদের পৃষ্ঠের মধ্যবর্তীতে একটা করে কণা আছে, এটাকে বলছে এন সেন্টার ইউনিট সেল। এখন আমরা আসছি কি করে ক্রিস্টালটার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করা হয়। ক্রিস্টালের শ্রেণীবিভাগে এ বি সি অর্থাৎ প্রান্ত দৈর্ঘ্য এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে সমস্ত ক্রিস্টালকে 7টা ভাগে ভাগ করা যায়। এই 7টা ভাগের প্রত্যেকটা এ বি সির মধ্যে সম্পর্কগুলো কিন্তু সবার আলাদা, ঠিক আছে। এইভাবে সিম্পল কিউব বা কিউব, টেট্রাগোনাল, অর্থরম্বিক, রম্বোহেড্রাল, এখানে আসছে মনোক্লিনিক, ট্রাইক্লিনিক এবং হেক্সাগোনাল। এটা হচ্ছে ব্র্যাভিস ল্যাটিস। ব্র্যাভিস ল্যাটিস কি? এখানে 14 ধরনের ইউনিট সেল পাওয়া যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং 14। এই 14টা হচ্ছে ইউনিট সেলের ভ্যারাইটি, অর্থাৎ এর বাইরে আর কোনো ইউনিট সেল পাওয়া সম্ভব নয়। স্যার, এখানে একটা প্রশ্ন স্টুডেন্টদের মনে আসতে পারে যে 14টা ব্র্যাভিস ল্যাটিস কিভাবে আসে, যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, এর আগের স্লাইডটা দেখি একবার। এখানে আছে 7 ক্রিস্টাল সিস্টেম, অর্থাৎ এই 7খানা ভাগ করা হয়েছে এই বাহুর দৈর্ঘ্য এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, এর উপর নির্ভর করে 7টা ভাগ করা হয়েছে। এবার মনে করা যাক এই কিউবিক, এখানে এই সম্পর্কটা যদি থাকে তাহলে আমি তাকে বলবো সিম্পল কিউব। এই সিম্পল কিউবের মধ্যে ইউনিট সেল আবার 4 রকমের হতে পারে। প্রিমিটিভ হতে পারে, বডি সেন্টার হতে পারে, ফেস সেন্টার হতে পারে বা সি ফেস সেন্টার হতে পারে। তাহলে ক্রিস্টালের যে সিম্পল কিউবের মধ্যে তার মধ্যে যে ইউনিট সেলের প্রকৃতি, এই দুটোকে একত্রে যদি আমরা কনসিডার করি তাহলে 14টা আমরা ব্র্যাভিস ল্যাটিস পাবো। যেমন পরের ছবিটায় আমি দেখাতে পারবো, যেমন এটা হচ্ছে একটা বডি সেন্টার ইউনিট সেল, এটা একটা ফেস সেন্টার ইউনিট সেল, এটা একটা সিম্পল, কিন্তু প্রত্যেকই কিউব। অর্থাৎ ক্রিস্টালের যে ক্যাটাগরি কিউব তার মধ্যে 3 রকমের ইউনিট সেল পড়ছে, এটাও কিউব, এটাও কিউব, এটাও কিউব। মানে এটা হচ্ছে ক্রিস্টালের ভাগ, তার মধ্যে 3টে ইউনিট সেল। এটা যেমন টেট্রাগোনাল, এটাও টেট্রাগোনাল। টেট্রাগোনালের মধ্যে শুধু সিম্পল পাওয়া যায় আর বডি সেন্টার পাওয়া যায়, অর্থাৎ ইউনিট সেলের প্রকৃতি 2 রকমের হতে পারে টেট্রাগোনালের মধ্যে। ঠিক তেমনি অর্থরম্বিকে 4 রকমই পাওয়া যায়। যেমন এটা হচ্ছে অর্থরম্বিকের মধ্যে সিম্পল, এটা অর্থরম্বিকের মধ্যে বডি সেন্টার, এটা অর্থরম্বিকের মধ্যে সিফেস সেন্টার বা বেস সেন্টার, এটা অর্থরম্বিকের মধ্যে ফেস সেন্টার। ঠিক এইভাবে অর্থাৎ ক্রিস্টালের ভাগ এবং ইউনিট সেলের প্রকারভেদ এই দুটোকে একত্রে করে 14টা ক্রিস্টাল ল্যাটিসকে পাওয়া যায় বা ব্র্যাভিস ল্যাটিসকে পাওয়া যায়। আমন্ত্রক বাবুকে অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদের সামনে বিষয়টি তুলে ধরার জন্য। আশা করি ছাত্রছাত্রীরা এই বিষয়টি থেকে একটা স্বচ্ছ ধারণা লাভ করবে। এখন আমি এর পরবর্তী অংশ আলোচনা করার জন্য অনুরোধ করছি এনামুল মহাশয়কে। ধন্যবাদ ম্যাডাম। এবার সমন্তকবাবু আগে তোমাদের ইউনিট সেল, ক্রিস্টালের শ্রেণীবিভাগ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। আশা করি সেই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝেছো। এবার আমরা আলোচনা করব যে ঘনকাকার সিস্টেমে প্রতিটি একক কোষের কণা সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি আমরা দেখলাম যে একক কোষ 4 রকমের হয়, তাই তো? সেই 4 রকম একক কোষের কণা সংখ্যা পার ইউনিট সেল বা প্রতিটা একক কোষে কটি কণা থাকবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। এই নির্ণয় করতে গেলে কয়েকটি জিনিস বা কয়েকটি সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি, এই ছবিটা ভালো করে লক্ষ্য করি আমরা। দেখো এইখানে মনে করো এইটি একটি কেলাস গঠনকারী উপাদান কণা। আগের মাস্টারমশাই বলেছেন যে কেলাস গঠনকারী উপাদান কণা পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। এখন এইখানে আমরা ধরে নেব যে উপাদান কণাটি একদম পারফেক্ট স্ফেরিক্যাল বা একদম গোলকাকার। তো এই গোলকটা দেখো, এই উপাদান কণাটি এই মাঝখানে একদম মাঝখানে যে উপাদান কণাটি রয়েছে এইটি শেয়ার হচ্ছে 8টি ইউনিট সেল দ্বারা। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? দেখো ওখানে দেখো 1 2 3 4, নিচে 4টে ওপরে 4টে, 8টি ইউনিট সেল দ্বারা এই উপাদান কণাটি শেয়ার হচ্ছে। তাহলে প্রত্যেকটি ইউনিট সেলে এর অংশ কত করে? 1/8 অংশ করে। বোঝা গেল? আর যদি কোনো কণা মানে একটি ইউনিট সেলের যদি কর্নারে একটি করে কণা থাকে, আর একটা ইউনিট সেল যদি ঘনকাকার ইউনিট সেল আমরা বিবেচনা করি তাহলে তার 8টি শীর্ষবিন্দুতে 8টি কণা থাকবে। তাহলে 8টি কণার প্রত্যেকটির জন্য ওই ইউনিট সেলের অংশ কত? 1/8 অংশ করে। তাহলে এখন যদি কোনো কণা ফেসে থাকে, তাহলে দেখো এইখানে যদি ফেসে থাকে কোনো কণা, একটা ইউনিট সেলের ফেস বা একটা প্রান্তের মাঝখানে যদি থাকে, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেটা 2টো ইউনিট সেল দ্বারা শেয়ার হবে।
তার মানে পার ইউনিট সেল তার শেয়ারিং কত বা অংশ কত, হাফ করে। এখানে আমরা বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখো আমরা এখানে তিনটে ইউনিট সেলের ছবি দিয়েছি, একটা সিম্পল কিউবিক, একটা ফেস সেন্টার কিউবিক, একটা বডি সেন্টার কিউবিক। তার ক্লোজ প্যাকিং গুলো দেখানো হয়েছে যে কণাগুলো কিভাবে ক্লোজ প্যাক হয়ে আছে। এটা একটু খণ্ডিত অংশটা দেখানো হয়েছে, এগুলো একটু দেখবে তোমরা। তাহলে আমরা প্রথমেই আলোচনা করলাম যে এই ইউনিট সেলের 8টি শীর্ষবিন্দুতে যে 8টি কণা আছে, এই ইউনিট সেলটিতে তাদের অংশ কত করে, 1/8 অংশ করে। তাহলে 8টির জন্য অবদান কত হবে, 8 × 1/8। এর বডিতে বা ফেসে কোনো উপাদান কণা নেই, তাই এখানে কি হলো, 0 0। তাহলে 8 × 1 হলে 1 হয়। তাহলে মোট কণা সংখ্যা কত হলো, 1টি। তাহলে সরল বা আদিম একক কোষে কণা সংখ্যা কটি হবে, 1টি। তাহলে এবার আমরা চলে যাই পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ইউনিট সেল। সেখানে আমরা দেখতে পাচ্ছি 8টি শীর্ষে 8টি কণা ছাড়াও 6টি ফেসে 6টি কণা রয়েছে। যেহেতু আমরা আগেই বললাম যে 8টি শীর্ষে কণার জন্য প্রত্যেকটির জন্য অবদান 1/8, তাহলে 8টার জন্য অবদান 8 × 1/8। এবার ফেসে 6টি কণা, প্রত্যেকটির জন্য অবদান হাফ করে, তাহলে 6 × 1/2। এটা দেহ কেন্দ্রে কোনো কণা নেই আমরা দেখতে পাচ্ছি, তাই অবদান 0। তাহলে মোট কত হবে, 8 × 1/8, তার জন্য 1, আর 6 × 1/2 3, 1 + 3 = 4। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা 4টি। এবার দেহকেন্দ্রিক একক কোষে বা বডি সেন্টারে কি হবে, দেখো বডি সেন্টারে সিম্পল কিউবিকই, শুধু এর দেহ কেন্দ্রে একটি উপাদান কণা থাকে। এবার এই দেহ কেন্দ্রের উপাদান কণাটি কিন্তু আর অন্য কোনো একক কোষ দ্বারা শেয়ার হয় না। তাহলে এই কণাটির সম্পূর্ণ অবদানই রয়েছে এই একক কোষটিতে। তাহলে একই রকম ভাবে আমরা হিসাবটা করব। দেখো 8টি শীর্ষের জন্য হচ্ছে 1/8 করে। ফেস সেন্টারে কোনো উপাদান কণা নেই, সুতরাং এখানে 0। আর দেহ কেন্দ্রে 1টি রয়েছে, যার সম্পূর্ণ অবদানটা এই একক কোষের, তার জন্য 1। তাহলে 1 + 1 2। তাহলে দেহকেন্দ্রিক একক কোষের কণা সংখ্যা, মোট কণা সংখ্যা হলো 2টি। আর প্রান্তকেন্দ্রিক বা বেস সেন্টারটাতে আমরা দেখতে পেয়েছি যে আগে ছবিতে দেখছি, ওই ছবিটা এখানে নেই, আগের স্লাইডে আছে। তো সেখানে 8টা শীর্ষে 8টা তো থাকবেই, আর দুটো বিপরীত প্রান্তে দুটো থাকে ফেসে আর কি। তো ফেসের জন্য হাফ করে, তার জন্য 2 × 1/2 আর 8 × 1/8, এটাতেও দুটো। তাহলে মোট কণা থাকছে 2টি। এবার আমরা একটা সমস্যা দেখে নেব। এই যে একক কোষে কণা সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম, এই সংক্রান্ত একটা সমস্যা আমরা দেখে নেব। এই দেখো একটা ছবি আমরা দেখে নিই। একটি ঘনকাকার একক কোষ রয়েছে, এখানে 3 ধরনের উপাদান কণা রয়েছে। দেখো হলুদ A, লাল বড় মতো B, সবুজ ছোট মতো C। উপাদান কণাগুলো, হলুদগুলো রয়েছে এই ঘনকটির শীর্ষবিন্দুতে, 8টা শীর্ষবিন্দুতে, লালটা রয়েছে দেহ কেন্দ্রে, আর এইগুলো রয়েছে এজ সেন্টার বা প্রান্ত কেন্দ্রে, এজ সেন্টার বা প্রান্ত কেন্দ্রে। এইবার প্রশ্নটি হচ্ছে যে চিত্রে প্রদর্শিত একক কোষটির মোট কণা সংখ্যা কত এবং যৌগটির সম্ভাব্য সংকেত কি হবে। তাহলে দেখো আমরা মোট কণা সংখ্যা বের করতে গেলে এ কণার, এই একক কোষটিতে এ কণার মোট অবদান কত, বি কণার মোট অবদান কত, সি কণার মোট অবদান কত, সেটা বের করে যোগ করে দিলে মোট কণা সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এ কণাগুলো কোথায় আছে, শীর্ষবিন্দুতে আছে। শীর্ষবিন্দু থাকলে কত করে, 1/8 অংশ করে। মোট 8টা আছে, তাহলে 8 × 1/8 1টি। বি কণা কোথায় আছে, বি কণা দেহ কেন্দ্রে আছে একক কোষের, তাহলে দেহ কেন্দ্রের মোট অবদান কত, 1, তাহলে 1 হলো। এবার সি কণা কোথায় আছে, সি কণা দেখো এজ সেন্টারে আছে, এইটা একটু বুঝতে হবে। তো এজ সেন্টারে যদি থাকে তাহলে তার অবদান 1/4। এই 1/4টা কি করে হলো, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে 1/4টাতে কোথায় দেখলাম না। তাহলে দেখো এখানে এইটা যদি একটা ইউনিট সেল কল্পনা করি আমরা, এর এই দিকে আরেকটা ইউনিট সেল হতে পারে, তাহলে একটা দুটো, উপরে একটা হতে পারে 3টে, আর ওই দিকে আর উপরে আরেকটা হতে পারে 4টে। তাহলে এই এজ সেন্টারের উপাদান কণাটি 4টি ইউনিট সেল দ্বারা শেয়ার হতে পারে। তাহলে পার ইউনিট সেল তার শেয়ারিং কত হবে, 1/4। টোটাল কটা আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সি আছে টোটাল 12টি, মানে 12 × 1/4 3টি। মানে মোট কণা সংখ্যা কত হলো, 1 + 1 + 3 = 5। তাহলে এবার পরের প্রশ্নটা ছিল যৌগটির সম্ভাব্য সংকেত কি হবে। তাহলে একক কোষের এ বি সি পরমাণুর সংখ্যার অনুপাতটা আমরা বের করে দেখি। অনুপাত কি পাচ্ছি, 1:1:3। তাহলে এর সম্ভাব্য রাসায়নিক সংকেত হবে A B C 3। এবার
এবার আমরা আলোচনা করব একক কোষের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল। এই প্যাকিং দক্ষতার কথাটা শুনে তোমাদের মনে হবে প্যাকিং মানে তো কোনো কিছু প্যাক করার সঙ্গে এর সম্পর্কিত। হ্যাঁ, ঠিকই ধরেছ, এখানেও সেই প্যাকিং এর মতোই ব্যাপার। মনে করো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি দূরে, তো আমাদের টার্গেট কি থাকে, লাগেজটা কত সম্ভব ছোট নিতে পারি। আমরা ছোট নিতে গেলে কি করতে হবে, আমাদেরকে সবচেয়ে কম জায়গায় সব থেকে ঠেসে ঠেসে, অথচ কোনো রকম সমস্যা ছাড়া বেঁকে চুড়ে না গিয়ে ঠেসে ঠেসে কীভাবে ভরা যায় জিনিসগুলোকে বা ঢুকিয়ে দেওয়া যায় সেটা আমাদের মাথায় থাকে। তাহলে এক্ষেত্রেও ঠিক তাই, এই প্যাকিং এফিসিয়েন্সি বের করতে গেলে আমাদেরকে মনে করতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে যে একক কোষ গঠনকারী উপাদান কণাগুলি সম্পূর্ণ গোলকাকার এবং তারা পরস্পর সর্বোচ্চ মানে যতটা আন্তঃনিউক্লীয় দূরত্ব পর্যন্ত কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন আন্তঃনিউক্লীয় দূরত্ব পর্যন্ত কাছাকাছি থাকতে পারে ততটা দূরত্ব পর্যন্ত আছে, মানে একদম ঠেসাঠেসি অবস্থায় আছে, এর থেকে ঠেসাঠেসি করে রাখা সম্ভব নয়। তাহলে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো উপাদান কণাগুলো ঠেসাঠেসি অবস্থায় রয়েছে। তাহলে প্যাকিং দক্ষতা কাকে বলবো আমরা, যে কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ ওই কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে। ওই একক কোষটি একটি ঘনকাকার একক কোষ, তার আয়তন আমরা বের করতে পারবো, কণার আয়তন আমরা বের করতে পারবো। তাহলে ওই একক কোষের মোট যত ভগ্নাংশ ওই কণাগুলি দ্বারা অধিকৃত থাকবে সেটাকেই আমরা বলবো ওই একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে প্যাকিং দক্ষতা কি হবে, কণাগুলি দ্বারা যতটা আয়তন দখল করে আছে সেটাকে উপরে লিখবো, আর একক কোষের মোট আয়তন দিয়ে সেটাকে ভাগ করবো, ভাগ করলে আমরা প্যাকিং দক্ষতা পাবো। প্রশ্ন ছিল, যদি স্টুডেন্টদেরকে এই বিভিন্ন সেলের প্যাকিং এফিসিয়েন্সি কীভাবে ক্যালকুলেট করা হয় এটা যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, প্রশ্নটা ঠিক প্রশ্ন করেছেন, আমরা আসছি, আমাদের সামনে এগুলো সব ক্যালকুলেশন করে দেখাবো আমরা, আমাদের ক্লাসের মধ্যে এটা আছে। হ্যাঁ, এবার ম্যাডাম বললেন যেহেতু সেই বিষয়টাতে আমরা আসছি যে সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। এখানে আমরা তিন ধরনের একক কোষের প্যাকিং দক্ষতা ক্যালকুলেশন করব। একটা হচ্ছে সরল ঘনকাকার একক কোষের, আর একটা বডি সেন্টার বা দেহকেন্দ্রিক, আর একটা পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার একক কোষের প্যাকিং দক্ষতা ক্যালকুলেশন করে আমরা দেখব যে কতটা জায়গা কণাগুলি অধিকৃত করে আছে, অধিকার করে আছে, আর কতটা জায়গা ফাঁকা আছে বা হোয়াইট স্পেস কতটা, এটা আমরা বের করব। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই বিষয়টি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখান থেকে প্রায়শই প্রশ্ন হয়। তাহলে আমরা চলে যাই সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। তাহলে আমরা এখানে একটা সরল ঘনকাকার একক কোষের ছবি এবং কণাগুলি ক্লোজ প্যাক অবস্থায় যেমনভাবে থাকে তেমন একটা ছবি এখানে দেখানো হয়েছে। তাহলে দেখো এই একটি কণা, এই একটি কণা, তাহলে প্রত্যেকটা কণার ব্যাসার্ধ, কণাগুলিকে আমরা কি ধরেছিলাম মনে আছে, গোলকাকার ধরেছিলাম, তারপরে ব্যাসার্ধ কি হবে ধরে নিলাম আর করে, তাহলে সমান আকারের এবং গোলকাকার, তাহলে এই ব্যাসার্ধ আর হলে এটা আর, আর প্রত্যেকটা এই যে ঘনকটা প্রত্যেকটা এজ লেন্থকে আমরা ধরে নিয়েছি এ। তাহলে দেখো পাশাপাশি দুটো কণা ক্লোজ কন্ট্যাক্টে আছে, তার মানে এই আর প্লাস আর সমান এ হবে। তাহলে দেখো একক কোষের বাহুর দৈর্ঘ্য এ সমান আমরা কি লিখতে পারি, আর প্লাস আর 2r। এবার কণাগুলো গোলকাকার ধরেছি, আমরা অঙ্কে শিখেছি নবম দশম শ্রেণীতে যে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে কণাগুলোর আয়তন, প্রত্যেকটা কণার আয়তন হবে 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে কণার ব্যাসার্ধ। এবার সরল ঘনকাকার একক কোষে কণা সংখ্যা কত আমরা আগে বের করলাম, একটি। তাহলে একটি কণা কতটা আয়তন অধিকৃত করে থাকবে কতটা, 1 × 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই আর কিউব। তাহলে একক কোষের আয়তন কত হবে, এ তার কিউব, যেহেতু ঘনকের আয়তন মানে কি ঘনকের বাহুর দৈর্ঘ্যের কিউব, তাহলে এ কিউব। আবার আমরা প্রথমেই দেখে নিয়েছি এটা হচ্ছে 2r এর সঙ্গে সমান, তাহলে 2r এর হোল কিউব করে দিলাম আমরা, তাহলে আমরা পেয়ে গেলাম 8r কিউব। সুতরাং প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতাটা কি হবে, কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বাই একক কোষের মোট আয়তন। তাহলে কণাগুলি একটাই কণা আছে, তার আয়তন কত 4/3 পাই আর কিউব, একক কোষের আয়তন কত 8r কিউব, ভাগ করে দিলাম আর কিউব কেটে গেল, কাটাকাটি করে π/6 এলো। এটার মান পাইয়ের মান তোমরা জানো 3.14, তাহলে মোটামুটি 0.524। এই যে ভগ্নাংশ এটা হচ্ছে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে কণাগুলো মোট কতটা জায়গা অধিকার করে আছে সেটা কি করে বের করব, এই পুরো আয়তনটাকে 100% যদি ধরে নিই তাহলে এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করলে আমরা কতটা জায়গা দখল করে আছে পেয়ে যাব। আমরা শতাংশের পরিমাণে বলতে পারি কণাগুলো 52.4% জায়গা দখল করে আছে। তাহলে ফাঁকা জায়গা কতটা আছে, ফাঁকা জায়গা হচ্ছে 100 - 52.4, সুতরাং 47.6% জায়গা এই সিম্পল কিউবিক ইউনিট সেল বা সরল ঘনকাকার একক কোষে ফাঁকা থাকে। এবার আমরা চলে যাব দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়।
এই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে আমরা জেনেছি যে দেহ কেন্দ্রে একটি পরমাণু বা একটি গঠনকারী উপাদান কণা থাকে। তাহলে এই চিত্রটা আমরা দেখে নিই। একই রকম ভাবে এই কিউব বা ঘনকের এজ লেন্থ বা প্রান্ত দৈর্ঘ্যকে আমরা ধরে নিয়েছি এ, প্রতিটি ঘনকে প্রতিটি উপাদান কণার ব্যাসার্ধকে আমরা ধরে নিয়েছি আর। এবার এইটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু ছবিটা ভেবে নিতে হবে যে দেখো এ থেকে বি এটাকে বলা হচ্ছে দেহপণ্য। এটাকে কি বলা হচ্ছে? দেহপণ্য। এই পণ্যটা কিন্তু ওই দেহের ভিতরে যে উপাদান কণাটি আছে তার মাঝখান দিয়ে এসেছে, এটা দেহপণ্য। তাহলে এই দেহপণ্য যখন আমরা এবির লেন্থটা উপাদান কণার ব্যাসার্ধের সঙ্গে যদি কম্পেয়ার করি বা ওইটা দিয়ে যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে কটা আর হবে? দেখো এইটা একটা আর মাঝখানে একটা গোটা অ্যাটম পেয়েছে বা গোটা উপাদান কণা পেয়েছে, তার জন্য কি 2r। তাহলে মোট এবি সমান কত হবে? এই যে ডিসটেন্স এবি সমান কত হবে? 4r হবে। এর আর আর এই মাঝের যে সবুজ গাঢ় সবুজ মতো যে উপাদান কণা তার 2r, তাহলে টোটাল হলো 4r। এটা আমরা এক নম্বর একটা ইকুয়েশন পেলাম। এবার আমরা চলে যাই BBC। এটি একটি সমকোণী ত্রিভুজ। BBC একটি সমকোণী ত্রিভুজ, তার এই অতিভুজের দৈর্ঘ্য BCটা আমরা বের করব। কেন BCটা বের করতে পারবো? কারণ আমরা জানি CD ঘনকের বাহুর দৈর্ঘ্য a, আবার BD হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে a। তাহলে BCটা আমরা বের করতে পারি। দেখো BC সমান √BD² + CD² সমান a² + a² সমান a√2। তাহলে BC মান আমরা কত পেলাম? a√2 পেলাম। এবার আমরা এই সমকোণী ত্রিভুজ, আবার একটি সমকোণী ত্রিভুজ ABC, এখান থেকে আমরা বের করব AB এর মানটা। এখান থেকে কি বের করব? এই যে পৃষ্ঠ কেন্দ্র AB, এই মানটা আমরা বের করব। তাহলে AB এর মানটা বের করি, BC² + CA²। BC এর মানটা আগেই বের করেছি a√2, এটাকে এখানে রিপ্লেস করলাম a√2² + a² √ পুরোটা, তাহলে a√3 হলো। এবার 1 আর 2 দেখো, দুটোই কার দৈর্ঘ্য? AB। তাহলে আমি কি পেয়ে গেলাম? r এর সঙ্গে a এর সম্পর্ক পেয়ে গেলাম, অর্থাৎ 4r সমান a√3। এই সম্পর্কটিও তোমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকেও নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের আসে। তাহলে a সমান কি পেলাম আমরা? 4r/√3, বা পক্ষান্তরে বলতে পারি r সমান √3a/4। তাহলে একই রকম ভাবে এবার আমরা দেখব এটি কি? এটি একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। তাহলে মোট কণার সংখ্যা কয়টি? দুটি। প্রতিটি কণার আয়তন কত? 4/3 πr3। তাহলে দুটির জন্য কত হবে? 2 × 4/3 πr3। তাহলে একক কোষের আয়তন কত? a3। এর মান আমরা কত পেয়েছি? 4r/√3। তাহলে এটা পুরোটা কিউব করব, 64r³/3√3 পেলাম আমরা। তাহলে প্যাকিং এফিসিয়েন্সির যে সংজ্ঞা আমরা দেখেছি সেই অনুযায়ী আমরা কণা দ্বারা অধিকৃত আয়তনকে একক কোষের মোট আয়তন দিয়ে ভাগ করব। ভাগ করে এই ক্যালকুলেশনটা তোমরা বাড়িতে করতে পারবে, করলে পরে দেখবে 0.68 আসছে। একই রকম ভাবে এটাকে যদি শতাংশে নিয়ে যাই আমরা, তাহলে কি পাবো? 68% জায়গা কণাগুলি দ্বারা অধিকার করে আছে, আর বাকি 32% জায়গা কিন্তু ফাঁকা রয়েছে বা ভয়েড। তাহলে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি হলো 0.68 বা 68% জায়গা কণাগুলি দ্বারা অধিকার করে থাকে, আর 32% জায়গা ফাঁকা থাকে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ কি? যার প্রতিটি পৃষ্ঠে একটি করে উপাদান কণা থাকবে। 6টা পৃষ্ঠে 6টি উপাদান কণা থাকবে। ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো। তাহলে একই রকম ভাবে একই রকম সাইন ধরা হয়েছে ছবিগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা দেখো ঘনকের এজ লেন্থ a, উপাদান কণার ব্যাসার্ধ r ধরে নেওয়া হয়েছে। এবার দেখো এই AB এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্র। তাহলে ওই ছবি থেকে দেখো AB সমান 4r বলতে পারি আমরা। আগে এটা বুঝেছি কি করে 4r হচ্ছে, তাহলে সেই 4r হলো। এবার দেখো ACB সমকোণী ত্রিভুজ, ACB এই সমকোণী ত্রিভুজের থেকে আবার আমরা ABটা বের করব। AB মানটা আমরা বের করব কি দিয়ে? A দিয়ে। ওখানে r দিয়ে AB সম্পর্ক বের করেছি, A দিয়ে বের করব, তারপরে দুটোকে সমান করব। তাহলে এটা একই রকম ভাবে আমরা করেছি, তোমরা এটা বুঝতে পারবে, আগে আমরা করেছি বলেছি। তাহলে এই দুটো সমান করে দিলাম, 4r সমান a√2 হলো, তাহলে r সমান a/2√2 হবে, বা a সমান 2√2r। এই সম্পর্কটা কিন্তু তোমাদের কাজে লাগবে, বারবার বলছি, এটা মনে রাখতে হবে। তাহলে এবার পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা কটা? মোট 4টে কণা থাকে। তাহলে একটা কণার জন্য আয়তন কত দখল করছে? 4/3 πr3। 4টের জন্য কত হবে? 4 × 4/3 πr3। আর একক কোষের আয়তন a3, a সমান আমরা কত পেয়েছি? 2√2r। তাহলে তার কিউব করে দিলাম, 16√2r³ পেলাম। একই রকম ভাবে আমরা একক কোষের দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা বের করব। কি করব?
কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন উপরে বসাবো আর একক কোষের আয়তন নিচে বসাবো, ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমরা পাবো 0.74। তাহলে আমরা বলতে পারছি যে কণা দ্বারা অধিকৃত অংশের পরিমাণ কত, 74%, পার্সেন্টেজে যদি নিয়ে যাই, আর ফাঁকা স্থানের পরিমাণ কত, 26%। তাহলে এই তিনটে প্যাকিং দক্ষতা থেকে তুলনা করে আমরা কি পেলাম, যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ সব থেকে বেশি প্যাকড, অর্থাৎ এখানে কণা দ্বারা অধিকৃত অংশের পরিমাণটা সবচেয়ে বেশি। এবার দেখো এখান থেকে আমরা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা দেখে নিই। যে সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার ক্লাস গঠন করে। যদি উক্ত ক্লাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 407 পিকোমিটার হয়, তবে সিলভারের পারমাণবিক ব্যাসার্ধ ন্যানোমিটার এককে নির্ণয় করো। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কিনারা দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক এ সমান r/2√2। এটা করে দেওয়া আছে। কি কি দেওয়া আছে এগুলো দেওয়া হয়েছে, ন্যানোমিটার পিকোমিটারের সঙ্গে কনভার্সনটা দেওয়া হয়েছে, এগুলো তোমরা জানো, এগুলো একটু দেখে নেবে। জাস্ট প্রবলেমটা এইভাবে পড়ে উত্তর এসছে, দেখো r সমান 0.1438 ন্যানোমিটার। আরেকটা প্রবলেম তোমাদের আসছে, দেখো যে সরল দেহকেন্দ্রিক ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের গঠনকারী কণার ব্যাসার্ধ r1, r2, r3 এবং ওই একক কোষের প্রত্যেকটির কিনারা দৈর্ঘ্য a হলে r1, r2, r3 এর অনুপাত নির্ণয় করো। এটা কিভাবে নির্ণয় করব, ওই যে প্রত্যেকটা r এর সঙ্গে এর যে সম্পর্ক ছিল সেগুলো আমরা লিখব। দেখো লিখেছি, লেখার পর তাদের অনুপাত করে দেবো, অনুপাত করে দিলে এটা আমরা পেয়ে যাব। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে এইচএসে তোমাদের প্রতিবার প্রশ্ন থাকে, সেই জায়গাটা হচ্ছে কেলাসের ঘনত্ব নির্ণয়। তাহলে মনে রাখতে হবে কেলাসের ঘনত্ব মানে কি। কেলাসের ঘনত্ব মানে হচ্ছে একটি একক কোষের ঘনত্ব। তাহলে এই একক কোষের ঘনত্বকে আমরা কি করে নির্ণয় করতে পারবো, চলো দেখি। তাহলে আমরা ধরে নিলাম যে একক কোষ যার কিনারা দৈর্ঘ্য a, আর উপাদান কণার সংখ্যাটাকে আমরা z ধরে নিলাম, আর একক কোষের আয়তনকে a3। আর যদি একক কোষটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে তার পারমাণবিক ভর, আর যদি আয়নীয় কোনো উপাদান কণা হয় তাহলে তার সংকেত ভর, দুটোকে আমরা m ধরে নিলাম। তাহলে প্রতিটি উপাদান কণার ভর কত হবে, একটা পারমাণবিক ভর যতটা তাতে কতগুলো কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে একটা কণার ভর কত হবে, পারমাণবিক ভর বা আণবিক ভর সংকেত ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা m/n। তাহলে একক কোষের ভর কত, কোষের পরমাণুর সংখ্যা ইনটু উপাদান কণার ভর। তাহলে এই দেখো একটা উপাদান কণার ভর m/n, জেডটা যদি উপাদান কণা থাকে তাহলে ওই কোষের একক কোষের ভরটা কত হবে, z × m/n। এবার ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে একক কোষের ভর এটা হলো, আয়তন কত a3, তাহলে ভর বাই আয়তন করে দিলাম, তাহলে Zm/n3 পেয়ে গেলাম আমরা। তাহলে রো সমান Zm/n3, এই সম্পর্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। নিউমেরিক্যাল সলভ করতে গিয়ে এটা তোমাদের লাগবেই, শুধু এইচএস নয় অন্যান্য পরীক্ষাতেও এটি প্রয়োজন হয়, তাই এটা তোমরা ভালো করে মনে রাখবে। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা দেখে নেবো এই সংক্রান্ত। দেখো বলছে একটি মৌলের দেহকেন্দ্রিক একক কোষের কিনারা বা ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 288 পিকোমিটার, আর ওই ধাতুটার ঘনত্ব দেওয়া আছে 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার ওই মৌলের 208 গ্রাম পরিমাণে কতগুলি পরমাণু, কতগুলি একক কোষ আছে। দেখো আমরা জানি রো সমান Zm/n3, ওখান থেকে একটু আমাদেরকে দেওয়া আছে কি দেখে নিই। এ দেওয়া আছে 288 পিকোমিটার, ওটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম আমরা, 1 পিকোমিটার সমান 10⁻10 সেন্টিমিটার। রো এর মান দেওয়া আছে লিখলাম, জেড যেহেতু বলেছে দেহকেন্দ্রিক 2, এন এর মান আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা, এমটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এম বের করব। তাহলে দেখো বসিয়ে দিলাম, সবগুলো বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করে এম এর মান পেলাম 51.8। তাহলে এই 51.8 গ্রাম পরিমাণে পরমাণু থাকবে কত, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমাদের বলেছে 208 গ্রামে কতগুলি পরমাণু আছে, তাহলে 208 গ্রামে কত থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু 208/51.8, তাহলে 2.4 × 10⁻24 সংখ্যক উপাদান কণা থাকবে 208 গ্রামে। এবার আমরা ওই 208 গ্রামে একক কোষ কতগুলো আছে তা আমরা দেখি। যে যেহেতু দেহকেন্দ্রিক তাহলে একটা একক কোষে কণা কটা, দুটি। তাহলে একক কোষের মোট কণাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে আমরা একক কোষের সংখ্যা পেয়ে যাব। আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, আমরা একক কোষের সংখ্যা পেয়ে গেলাম। এবার এখানে তোমাদের বাড়িতে করার জন্য আরো কিছু এই সংক্রান্ত মানে একক কোষের ঘনত্ব, তার এজ লেন্থ বা তার পারমাণবিক ভর নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা দেওয়া থাকবে, এগুলো তোমরা বাড়িতে করবে। এই সমস্যাগুলোর মধ্যে দেখতেই পাচ্ছ দুটো এইচএসে এসেছিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল প্রবলেমস, এগুলো তোমরা বাড়িতে করবে। সমস্যা হলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকবে, সেখানে তোমরা জানাতে পারো। সমস্যাগুলো তোমরা দেখে নিও এবং প্রয়োজন হলে খাতায় টুকে নিও।
তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়েছেন। এখন আমার মাস্টারদের কাছে দুটি প্রশ্ন আছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা কিভাবে আরও ভালোভাবে প্রিপারেশান নিতে পারে, আরও ভালো নাম্বার কিভাবে পেতে পারে, এটা একটা প্রশ্ন আপনাদের কাছে আছে। দেখুন, উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রির বিষয়টার ব্যাপ্তি অনেক বেশি, মানে সিলেবাসটা অনেক বড়, তাই একটু সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে। আর এইটা যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্ট, তাই এই ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট থেকে যেটা করতে হবে সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম সলভ অবশ্যই করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা থেকে নিউমেরিক্যাল প্রবলেম প্রচুর আসে। হ্যাঁ, মানে 4 নাম্বার কোশ্চেন আসে, তার মধ্যে 3 নাম্বার নিউমেরিক্যালই আসে। তাই এই চ্যাপ্টারটা থেকে নিউমেরিক্যাল সলভ করতে হবে। নিউমেরিক্যাল সলভ করার সময় একটা কথা মনে রাখতে হবে যে ইউনিটে যেন ভুল করা চলবে না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর অন্যান্য বিষয়ের জন্য বলবো যে অর্গ্যানিক যেমন পড়ার ক্ষেত্রে অর্গ্যানিকটা খুবই সিস্টেমেটিকলি পড়া দরকার। যেমন রিয়াকশন মেকানিজমগুলো আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ যদি জিস্ট করে লিখে রাখতে পারে, যে ধরুন এই মেকানিজম তার একটা রিয়াকশন এবং তার কী কী রিয়েজেন্ট লাগে, নেম রিয়াকশন নামটা দিয়ে তার রিয়াকশন, তার কী কী রিয়েজেন্ট লাগে, এইভাবে যদি সম্ভাব্য যা যা রিয়েজেন্ট হয় আর কি সবগুলো, সেগুলো যদি রেখে পড়তে পারে, তাহলে তাদের কিন্তু পরীক্ষার আগে প্রস্তুতিতে খুব কাজে দেবে। এইভাবে সিস্টেমেটিক্যালি পড়াশোনা করলে কেমিস্ট্রি কিন্তু ভয়ের কিছু নয়। হ্যাঁ, একটু কিছু জায়গায় হয়তো একটু মেমোরাইজ করতে হয়, তাকে না তো ভয় পাওয়ার কিছু নেই। কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু খুব মজা, একে ভালোবাসলেই পড়তে ইচ্ছা করবে। আরেকটা প্রশ্ন আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াও যে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, তার জন্য কিভাবে স্টুডেন্টরা প্রিপারেশন নেবে একটু বলতেন। এখন তো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো বলেন, নিট বলুন বা জেই মেন অ্যাডভান্স যাই বলি আমরা, সেগুলো সবই হয়ে গেছে এখন এমসিকিউ। তো এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য একটাই কথা বলবো যে সাকসেসের কোনো শর্টকাট রাস্তা হয় না। কনসেপ্টগুলো ভালোভাবে রাখতে হবে, রাখার পর কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর পেপার পাওয়া যায়, কোশ্চেন পেপার পাওয়া যায়, সেই কোশ্চেন পেপার কিনে এমসিকিউ ঘড়ি ধরে সলভ করতে হবে। আর সর্বোপরি একটা কথা, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো কিছু করা যাবে না। তাই কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখতে হবে, মুখস্থ করে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে না। তাই কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য কী করতে হবে, বেস জিনিস যেগুলো কেমিস্ট্রির এইচএসের সিলেবাস, সিবিএসসি বোর্ডের সিলেবাস যেটা, সেই সিলেবাস ধরে ধরে কিন্তু কেমিস্ট্রিটাকে আগে পড়তে হবে, আগে বুঝতে হবে। স্যারেরা খুব সুন্দরভাবে আজকে বিষয়গুলি বুঝিয়ে দিলেন তোমাদেরকে। তোমরা বাড়িতে এই বিষয়গুলো ভালো করে দেখবে, পড়াশুনো করবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নমস্কার।